শুভ সন্ধ্যা ছাত্ররা। আজকে তোমাদের আলো অধ্যায়ের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আগের দিন ফার্স্ট ক্লাস ছিল আলোর উপর, সেখানে আলোচনা করেছিলাম আলো কি, আলোর গতিপথ সম্পর্কে এবং কিছু প্রপার্টিস সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম। তার মধ্যে একটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি প্রতিফলন, রিফ্লেকশনে সেখানে কী দেখেছিলাম যে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তল যদি মসৃণ হয় সেক্ষেত্রে কি হচ্ছে, নিয়মিত প্রতিফলন হয়। প্রতিফলক তল যদি অমসৃণ হয় তো সেক্ষেত্রে কি হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য তোমাদের কিন্তু পড়তে হবে। আমরা প্রশ্ন উত্তর নিয়ে পরে আলোচনা করব, আগে আমরা থিওরিটিক্যাল টপিকগুলো শেষ করি এক এক করে। আজকে তোমাদের প্রতিসরণ নিয়ে আমি আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিসরণ। তোমরা লক্ষ্য করো, খাতা এবং বোর্ড উভয়ের মাধ্যমে দেখাবো তোমাদের আলোর প্রতিসরণ। তোমরা সবে বোর্ডে লক্ষ্য করো, দেখো একটা আলোকউৎস থেকে আলোকরশ্মি এ ও পথে আপতিত হয়ে এখানে আপতন বিন্দুতে মিলিত হয়েছে, আপতন বিন্দু ও দিয়ে দেখো যেই ঘন মাধ্যমে প্রবেশ করছে, এক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে। এবার তোমরা এই বিষয়টা ক্লাস 7-এ পড়েছো, লঘু মাধ্যম কি ঘন মাধ্যম কি। এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় আলোকরশ্মির কি হয়, গতিপথ পরিবর্তিত হয়, কিছুটা পরিবর্তিত হয়। আলোকরশ্মি কোন পথে যাওয়ার কথা ছিল, এদিকে সোজাসুজি। এই যে পথটা, এটা যদি এ ড্যাশ নাম দিই তাহলে ও এ ড্যাশ পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে কি হলো, অভিলম্বের দিকে সরে এলো। তাহলে এইটা হলো কি, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের সংজ্ঞা বললে কি বলবো আমরা, বলবে আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাবার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। তাহলে প্রতিসরণের কারণ কি হতে পারে, আমরা যদি জিজ্ঞেস করি যে প্রতিসরণ কেন হয়, সাধারণত দেখবে দুটো ভিন্ন মাধ্যমে আলোকরশ্মির বেগের মান, তার পার্থক্যই হলো প্রতিসরণের কারণ। কি বলবে, দুটি ভিন্ন মাধ্যমে আলোকরশ্মির বেগের মানের পার্থক্যই প্রতিসরণের কারণ। কি হয়, ঘন মাধ্যমে, এই যে ঘন মাধ্যম দেখতে পাচ্ছ, ঘন মাধ্যমে আলোর বেগ কম আর লঘু মাধ্যমে আলোর বেগ কি বেশি। সুতরাং ঘন থেকে যদি লঘু মাধ্যমে আসে, এখান থেকে যদি এদিকে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যক আপতনের ক্ষেত্রে আলোকরশ্মি একই সময়ে ঘন মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে লঘু মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব তার থেকে বেশি হয়। এই কারণে রশ্মির অভিমুখ পরিবর্তিত হবে। আবার কি হতে পারে, এই প্রসঙ্গে উল্লেখ্য যে লম্বভাবে আপতিত রশ্মি বিভেদতল অতিক্রম করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে বেগের মানও পরিবর্তিত হলেও গতির অভিমুখ পরিবর্তিত হয় না। তাই যদি আমরা ব্যাপক অর্থে বলি, তাহলে আলোকরশ্মির বিভেদতল অতিক্রম করার ঘটনাই হলো প্রতিসরণ। আলোকরশ্মির বিভেদতল অতিক্রম করার ঘটনাই হলো প্রতিসরণ। তাহলে এটা কি হলো, এই যে প্রতিফলক তলটা তখন হচ্ছে দুটো আলাদা আলাদা মাধ্যম থাকে, এটাকে বলছি আমরা বিভেদ তল। তাহলে বিভেদ তল বা ইন্টারফেস আমরা কাকে বলবো, দুটি আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগ স্তরের তলটিকে দুই মাধ্যমের বিভেদ তল বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে, তাহলে বিভেদ তল হচ্ছে কোনটা, এটা আমরা নাম দিই একটা বি ড্যাশ। তাহলে বি আর বি ড্যাশ হলো কি, এক্ষেত্রে হলো বিভেদ তল।
তাহলে দুটি আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলের তলটিকে ওই দুই মাধ্যমের বিভেদ তল বলা হয়। একটা সহজ উদাহরণ বলি তোমাদের। একটি কাঁচের গ্লাসে কিছুটা জল নিয়ে উপর থেকে দেখলে যে তলটা চোখে পড়ে সেটা হলো বায়ু ও জলের বিভেদ তল। আবার যদি গ্লাসটির গা বেয়ে আমরা কী করি, অল্প পরিমাণ নীল কেরোসিন তেল ঢেলে পাশ থেকে যদি দেখি তাহলে নীল রঙের গোল তলটি চোখে পড়ে। তাহলে কি হলো, এটা কি নীল রঙের কেরোসিন ও জলের বিভেদ তল, মনে থাকবে। তাহলে এটা গেল আলোর প্রতিসরণ। তাহলে এটা তো গেল লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, যদি উল্টো ঘটে ঘটনাটা, তখন কি ঘটবে? যদি এইটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি সোজা করে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। ধরো এটা ঘন মাধ্যম বলেছিলাম তখন, আর এটা বলেছিলাম লঘু মাধ্যম। আমরা এই সাইডে কেন লিখলাম? আমরা এই দিক দিয়ে আলোর গতিপথটা দেখাবো বলে। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম ধরেছিলাম আগের বার। এবার আমরা আলোর গতিপথটা এদিকে দেখাবো বলে এদিকে মুছে এভাবে লিখলাম। তখন কি হবে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ লাইনটা অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে এটা যদি নাম দিই আমরা পি কিউ, আর এটা ও যেমন ছিল। তাহলে তোমরা দেখো পি ও পথে আলোকরশ্মি ও বিন্দুতে মিলিত হওয়ার পরই যেই লঘু মাধ্যমে প্রবেশ করলো অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে এক্ষেত্রে আপতিত রশ্মি কোনটা? এইটা হচ্ছে আপতিত রশ্মি, পি ও পথে আসছে, আর ও কিউ পথে প্রতিসৃত হয়েছে। যখন প্রতিসরণ ঘটবে সেই রশ্মিকে বলবো আমরা প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি কাকে বলবো আমরা? যে পথে প্রতিসরণ ঘটছে, অর্থাৎ প্রতিসরণ যে পথে প্রতিসরণের ফলে যে আলোটা যে পথে বাহিত হচ্ছে বা চলে যাচ্ছে সেটাকে বলছি আমরা প্রতিসৃত রশ্মি। ওকে, এবার দেখো তাহলে আমরা যেমন আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেমন আপতন কোণ পেয়েছিলাম, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে প্রতিফলন কোণ পেয়েছিলাম, তাহলে এক্ষেত্রে কি পাবো? প্রতিসরণ কোণ পাবো। দুটো ঘটনা ঘটছে, একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় একরকম ঘটনা, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এটা অভিলম্ব, এম ড্যাশ হচ্ছে অভিলম্ব, এখান থেকে দূরে সরে যাচ্ছে। আর একটা কী ঘটনা ঘটছে? যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে অবিলম্বের দিকে সরে আসছে। এই দুটো কিন্তু ঘটনা তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষাতে দুটোই কিন্তু লিখতে দেয় তোমাদের। যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি ঘটবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি ঘটবে। ওকে, তাহলে দুই ক্ষেত্রেই প্রতিসরণ কোণ আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আপতন কোণ, এইটা আপতন কোণ, কিন্তু এইটা হচ্ছে কি কোণ? এটা আর প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে আই আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি? আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। আর প্রতিসরণের ইংলিশ কি? রিফ্র্যাকশন, ইংলিশ টার্ম কি? রিফ্র্যাকশন। তাহলে দুটো ঘটনায় আমরা দেখলাম প্রতিসরণের ফলে কি হচ্ছে, একটা অবিলম্বের দিকে সরে আসছে আলো, গতিপথ পরিবর্তিত হয়ে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে প্রতিসৃত রশ্মি। প্রথম ঘটনা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে অবিলম্বের দিকে আসছে, আর দ্বিতীয় ঘটনা কি বললাম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিসরণ কীভাবে ঘটছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই ব্যাপারটা ভালো করে
মনে রাখবে। এটাই হলো আলোর প্রতিসরণ। সংজ্ঞা বলে দিলাম, কারণটাও বললাম, আর বিভেদ তল কী সেটাও বললাম। এটা হচ্ছে বিভেদ তল, এটা ভালো করে দেখে নেবে। নেক্সট যেটা আসছে আলোর প্রতিসরণের সূত্র। আমি এটা তোমাদের খাতার মাধ্যমে দেখাচ্ছি। দেখো, যে ছবিটা বোর্ডের মাধ্যমে আমি উপস্থাপন করলাম সেটা তোমাদের খাতায় আঁকা হয়েছে, এবং আলোর প্রতিসরণ কি এটা যদি ব্যাখ্যা হয় তাহলে দিতে হয়, তাহলে ছবি এঁকেই তোমরা ব্যাখ্যা দেবে এবং সংজ্ঞাটা ছবি এঁকেই লিখবে। তো আমি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম যে আলোর প্রতিসরণ কি, প্রতিসরণের কারণ, 2 নম্বর হলো কি প্রতিসরণের কারণ, একটু আগেই বললাম তোমাদের এগুলো। আর একটা কি বলেছি, বিভেদ তল। যদি চিত্র পরিচিতি দিতে বলে তাহলে কি লিখবে, চিত্রে এও আপতিত রশ্মি, দেখতে পাচ্ছ চিত্রে এ ও আপতিত রশ্মি, কারণ ও হচ্ছে কি আপতন বিন্দু, ও হচ্ছে আপতন বিন্দু, এইটা আমি নামটা এখানে দিয়েছি এটা। তাহলে ও বিন্দুতে আপতিত হওয়ার পরই দেখো যেই ঘনমাধ্যম, আমরা উদাহরণ দিয়েছি লঘু মাধ্যম হচ্ছে বায়ু, কারণ বায়ুর ঘনত্ব কি হয়, কম হয়, জলের ঘনত্ব বেশি, কারণ এটা লিকুইড, এটা হচ্ছে গ্যাস। আমরা চেঞ্জ অফ স্টেট থেকেই পড়েছিলাম যে গ্যাসের মধ্যে ঘনত্ব কি থাকে, সব থেকে কম হয়। এখানে জলের জায়গায় যদি কাঁচ থাকতো, যেখানে কাঁচের কিছু একটা রাখতাম, তোমাদের একটু পরে ছবি দেখাচ্ছি তোমাদের, যে তাহলেও দেখবে এর প্রতিসরণ হবে। কীরকমভাবে প্রতিসরণটা হবে আমি দেখাচ্ছি তোমাদের একটা ছবিতে, তোমরা ছবির মাধ্যমে তোমাদের দেখাবো। এক্ষেত্রে এও হচ্ছে আপতিত রশ্মি, আর ওপি এখানে লিখবে অবশ্যই প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি বলে দেবে না। প্রতিফলিত রশ্মি কিন্তু এইটা যেটা চলে যাচ্ছে একই মাধ্যমে, আগের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর এক্ষেত্রে এম ড্যাশ হচ্ছে কি অভিলম্ব। আলোতে কিন্তু চিত্র পরিচিতি দিতে হয়। বি ড্যাশ বিভেদ তল। বিভেদ তল কাকে বলে, আমি একটু আগেই বললাম যে দুটি আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগ স্থল, তলটিকে ওই দুই মাধ্যমের বিভেদ তল বলা হয়। তাহলে বায়ু আর জল দুটো আলাদা আলাদা ঘনত্বের মাধ্যম, তার মাঝখানে যে তলটা প্রতিফলক তলটা, সেটা হচ্ছে বিভেদ তল। যদি একটাই মাধ্যম থাকতো তাহলে কি হতো, সেটা প্রতিফলক তল হিসেবে, যারা নিয়মিত প্রতিফলন ক্ষেত্রে বলেছিলাম আমরা, বা প্রতিফলনের ক্ষেত্রে বলেছিলাম, সেটাকে বলবো প্রতিফলক তল। আর এক্ষেত্রে এই নামটা হয়ে যাচ্ছে কি বিভেদ তল। তাহলে দেখো এক্ষেত্রে এ ও এম এই কোণটা, এটা কি কোণ, আপতন কোণ। আর এই দিকে যে কোণটা দেখতে পাচ্ছ পি ও এম ড্যাশ, বা এম ড্যাশ ও পি লেখা যায়, এটা হচ্ছে আই সমান হচ্ছে আপতন কোণ বা আপাতন কোণ। আর এটা হচ্ছে কি আর প্রতিসরণ কোণ। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। এই কটা তথ্যের উপর আমাদের লস অফ রিফ্রাকশন, এটা তোমাদের পড়তে হবে। প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র। এবার দেখো ছবি থেকেই আমরা বলতে পারবো, আমরা এখানে ছবির মাধ্যমে একটা ঘটনা উপস্থাপন করলাম, আর বোর্ডে তোমাদের দেখালাম যে কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কী হবে, এই অভিলম্বনটাই কী হয়ে যাবে, তখন দূরে সরে যাবে। অর্থাৎ যদি এটা ঘন মাধ্যম হয়, এটা লঘু মাধ্যম হয়, তখন এটা কী হয়ে যাবে, যদি এভাবে আসে তখন এটা সরে যাবে দিক দিয়ে।
আর এমনিতে দেখো আলোর সরলরৈখিক পথটা এ ও এ ড্যাশ, এই পথে গেল না। যদি এটা একটাই মাধ্যম হতো, যদি এটাও বায়ু মাধ্যম হতো, তাহলে এই পথে সরাসরি চলে যেত। আর যদি প্রতিফলক তলটা স্বচ্ছ না হতো, তাহলে তখন কি হতো, আবার পুনরায় সেই পথে ফিরে যেত আলোটা, তখন প্রতিফলন হতো। কোনো অবজেক্ট যদি বাধা না দিত, যদি বাধা না দিত, স্বচ্ছ যদি হতো, তাহলে সরাসরি চলে আসতো এই পথে, সরলরৈখিক পথে। কারণ আলো সরলরেখায় চলে, আমরা সবাই জানি, এটা ক্লাস 7 থেকে পড়ে আসছি। তাহলে আলোর প্রতিসরণের সূত্র কি হবে? প্রথম সূত্র দেখো, তোমরা এটা খুব ভালো করে পড়বে। আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, এই জায়গাটা তোমরা বারবার ভুল করো, খাতা দেখতে গিয়ে দেখতে পাই, প্রতিফলিত রশ্মি করে দাও। প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বা আপাতন বিন্দুতে, যা লিখবে, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা গেল প্রথম সূত্র। অনেকটা দেখো আলোর প্রতিফলনের যে সূত্রগুলো আমি তো আগের দিন বলেছিলাম। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, আলোর প্রতিফলনের সূত্রটা হচ্ছে টলিমির সূত্র নামে পরিচিত, ঠিক আছে? আর এখানেও দেখো তোমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে প্রতিসরণের সূত্র। প্রথম সূত্রটা আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, ওখানে দেখো শুধু প্রতিফলিত রশ্মি ছিল আলোর প্রতিফলনের সূত্রের ক্ষেত্রে, প্রথম সূত্রতে। এইটাই শুধু চেঞ্জ। তাহলে আমি ছবি থেকে ডিসকাস করি। দেখো, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তল পর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। বোঝা গেল? নেক্সট, তাহলে এটার ব্যাখ্যা আমরা কীভাবে দেব? যেটা ছবি দেখেই যে ব্যাখ্যা পেলাম, ওটাই হলো ব্যাখ্যা। ছবিটা যেটা দেখে ব্যাখ্যা পেলাম, যে এ ও পথে আপতিত হয়ে ও পি পথে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কি হচ্ছে, পি পথে প্রতিষ্ঠিত হয়ে এ ও পথে আপতিত হয়ে ও বিন্দুতে দ্বারা প্রতিষ্ঠিত হয়ে ওপি পথে যাচ্ছে, গিয়ে এবার কি হচ্ছে, এক্ষেত্রে অভিলম্ব এম ড্যাশ কি হচ্ছে, আর বি ড্যাশ একই সমতলে অবস্থিত। এটা যে তলটা, সারফেসটা, আমার খাতার পেজটা দেখো, এটা তল, এই তলের উপরই অবস্থিত, একই সমতলে থাকে, অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, সব করতে একই তলেই আছে, সেটাই বোঝাচ্ছে। নেক্সট, দ্বিতীয় সূত্র, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট, এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম লেখা লিখতে হবে। নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তোমরা পড়বে, এগুলো সাইন, কস, ট্যান, এগুলো সব
এগুলো ট্যানজেন্ট, এগুলো এগুলো কোশ্চেনগুলো তোমরা পড়বে। এগুলো সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই দ্বিতীয় সূত্রটা অনুযায়ী কি হচ্ছে দেখো, কি বলা হচ্ছে, নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইনের অনুপাত আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তাহলে সাইন আর অর্থাৎ সাইন আই বাই সাইন আর, এটাকে বলা হচ্ছে মিউ 1 2, যেখানে মিউ সমান হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কি বলা হয়, নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে প্রথম মাধ্যম সাপেক্ষে। এটা হচ্ছে দেখো প্রথম মাধ্যম, মানে যদি এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। একটা নতুন টার্ম পেলে, প্রতিসরাঙ্ক, বুঝতে পারলে? তাহলে প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা ডিনোট করা হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কিভাবে আসছে, এটা তো থিটা কোণ, একটা কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, এখানে আই দ্বারা প্রকাশ করছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা কি হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হয়ে আর দ্বারা চিহ্নিত করেছি। তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করা হয় এটাকে, তাহলে এখানে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। মনে রাখো আমি একটা ত্রিভুজ আঁকছি এখানে, দেখো এখানে এই একটা সমকোণী ত্রিভুজ, দেখো এক্ষেত্রেও তৈরি হচ্ছে। যদি এখানে একটা লম্ব অঙ্কন করি আমরা অভিলম্বের সঙ্গে, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি একটা। সেক্ষেত্রে এই কোণটা কি হচ্ছে, এই কোণটা দেখো লাইট এদিকে আসছে, আমরা যদি এখানে একটা আঁকি ডট ডট ডট, দেখো এখানে সমকোণীয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক একই রকমভাবে এটাও তাই। তাহলে এক্ষেত্রে যদি থিটা কোণ হয়, তাহলে কি বলা হচ্ছে, এ বি সি সমকোণী ত্রিভুজ বি কোণ সমকোণ, বি কোণ সমকোণ। তাহলে এ সি বি কোণ সমান থিটা হলে ত্রিগোণমিতি বলে একটা, ত্রিগোণমিতি অর্থাৎ ত্রিগোণমিত্রিক অনুপাত অনুযায়ী সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এবি বাই, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সমান লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে এবি বাই কি হবে, এসি। বুঝতে পেরেছো? কস থিটা সমান কি হবে, এগুলো তোমরা পড়বে ক্লাস 9 বা 10-এ উঠে পড়বে তোমরা, এগুলো আছে তোমাদের অঙ্কে। ভূমি বাই অতিভুজ আমি তোমাদের বোঝার জন্য বলে দিলাম, এটা এখান থেকেই আসছে ওই মানটা, এটাকে আমরা সাইন আই আর সাইন আর বলছি। লম্ব বাই অতিভুজ মানে এটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটাও লম্ব বাই অতিভুজ, কিন্তু যেহেতু আর কোণকে নির্দেশ করছে, এটা আই কোণকে নির্দেশ করছে, তার ওই জন্য সাইন থিটাটা না বলে আমরা কি বলছি, একটা সাইন আই একটা সাইন আর। কস থিটা যদি হয় সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এসি ভূমি হচ্ছে বিসি বাই এসি, আর ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি।
এবি বাই বিসি। এগুলো তোমরা মনে রাখবে। তাহলে এখান থেকেই আমরা এই দ্বিতীয় সূত্রটা পাচ্ছি। এই সূত্রকে, এটি হলো স্নেলের সূত্র। স্নেলের সূত্র। ওকে, তাহলে আজকে তোমাদের আমি প্রতিসরণ সম্পর্কে এইটুকুই ধারণা দিলাম। এখনও প্রতিসরণ তোমাদের কমপ্লিট হয়নি। প্রতিসরণে আরও কিছু কিছু ঘটনা ঘটে, যেমন সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আরেকটি টার্ম দেখো আজকে পেয়েছি, প্রতিসরাঙ্ক। এই কটি টার্ম নিয়ে আমি পরের ক্লাসে আরও ডিটেলসে ডিসকাস করব। আজকে এইটুকুই তোমরা ভালো করে পড়বে। কী হলো তাহলে? আলোর প্রতিসরণ কি, প্রতিসরণের কারণ, এই যে ছবি, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম গেলে কি হয়, যেটা আমি ছবি এঁকে দেখালাম। এখানে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমটা দেখিয়েছি, বোর্ডেও দেখিয়েছি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়। এটা দুটো ভালো করে পড়বে। আর আলোর প্রতিসরণের সূত্র, এই ক্লাসে তোমাদের এইটুকুই পড়ানো হলো। আগামীকাল তোমাদের রিফ্রাকশন অফ লাইট আরও ডিটেলসে আলোচনা করব, যে ঘটনাগুলো ঘটে। তোমরা সবাই লক্ষ্য করো, দ্বিতীয় সূত্রটা ভালো করে দেখো, স্নেলের সূত্র। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃত করো ও ব্যাখ্যা করো, এটা কিন্তু আসে। তখন কী হবে, 3 নম্বর যদি দেয় তোমাদের, সূত্র এঁকে ছবিটাও এঁকে দিতে হবে। যে কোনো একটা মাধ্যমের, হয় লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম আঁকো বা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম আঁকো। পরের দিন আমি এই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে আরও ভালো করে ডিসকাস করব, আর প্রতিসরাঙ্ক নিয়েও ডিসকাস করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।